সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন একটি চাঞ্চল্যকর মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান একটি মামলার অংশ হিসেবে এই জবানবন্দি রেকর্ড করা হয়। গত ২৪ মার্চ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের ব্যক্তিগত কক্ষে তার বক্তব্য লিপিবদ্ধ করা হয়। এর আগে তাকে বিশ্রাম ও চিন্তাভাবনার জন্য প্রায় ২.৫ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তার দেওয়া ৫ পৃষ্ঠার বক্তব্যে ২০১৮ সালের আলোচিত নির্বাচন, বিভিন্ন সময়ে ঘটা গুম ও খুনের ঘটনা এবং জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এই ভিডিওটিতে আমরা জুলাই আন্দোলন দমনে হাসিনা নানান কুকীর্তি সম্পর্কে জানব। আমরা জানি বৈষম্যবিরোধী আন্দোলনকে দমন করতে গিয়ে সরকারের নির্দেশনার এবং অতি উৎসাহী পুলিশ অফিসার ও পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং জনগণের ওপর গুলি করা সহ নির্বিচারে নির্যাতন, গ্রেফতার ও অসংখ্য মানুষকে আহত ও হত্যা করা হয়। আওয়ামী লীগ এ বিষয়ে এখনও অনুতপ্ত না হলেও সাবেক পুলিশ প্রধান হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন অনুতপ্তর পাশাপাশি লজ্জা ও ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, আমি সারা জীবন সততা, নিষ্ঠা ও আইন অনুসরণের মাধ্যমে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করি। সরকারের পতন জনগণের আন্দোলন ও সংগ্রামের প্রতি ব্যক্তিগতভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে ও বিবেকের তাড়নায় আমি স্বেচ্ছায় এই জবানবন্দি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। জবানবন্দিতে তিনি জানান, জুলাই আগস্টের আন্দোলন দমনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাত ৮-৯টার দিকে কোর কমিটির মিটিং হতো। এ নিয়ে আবদুল্লাহ আল মামুন বলেন, আমি কোর কমিটির সদস্য হিসেবে মিটিংয়ে উপস্থিত থাকতাম। সেখানে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, অতিরিক্ত সচিব টিপু সুলতান ও রেজা মোস্তফা, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুনুর রশিদ, র্যাব ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার জিডি মেজর জেনারেল AKM আমিনুল হক, NTMCর ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান ও DGFI প্রধান উপস্থিত থাকতেন। সেখানে আন্দোলন দমন থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা হতো এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ আমাদের সাথে শেয়ার করতেন। কোর কমিটির একটি বৈঠকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে DGFI ও ডিবি প্রধান হারুনকে আটক করার দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তাদেরকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সরকারের সাথে আপোষ করার জন্য বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করা হয়। তাদের আত্মীয় স্বজনকেও নিয়ে আসা হয়। সমন্বয়কদেরকে আন্দোলন প্রত্যাহার করার জন্য টেলিভিশনে বিবৃতি দিতে বাধ্য করা হয়। মামুন বলেন, কোর কমিটির মিটিংয়ে তাদেরকে আটকের বিষয়ে আমি বিরোধিতা করি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে তাদের আটক করা হয়। ডিবি প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল। আসাদুজ্জামান খান কামাল হারুনকে জিন নামে ডাকতেন। তিনি হারুনকে খুব কর্মতৎপর এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন। আন্দোলন দমাতে এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনে নজরদারি, গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়। আমি পরে জানতে পারি, ডিজি র্যাবের পরিকল্পনায় ও সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার এবং অপারেশন পরিচালনা করা হয়। তবে পুলিশ প্রধান হিসেবে আমি এই কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম না। মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয় বলেও জানান আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি বলেন, আন্দোলন দমাতে পরবর্তীতে মারণাস্ত্র ব্যবহার ও আন্দোলনপ্রবণ এলাকাগুলোতে ভাগ করে ব্লক রেইড পরিচালনার সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিকভাবে নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমাকে জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পরিপ্রেক্ষিতে আন্দোলন দমন করার জন্য মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয়। এ সময় আমার সামনে অ্যাডিশনাল ডিআইজি প্রলয় জোয়ারদার উপস্থিত ছিলেন। তার মাধ্যমে ডিএমপি কমিশনার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ওই নির্দেশনা জানতে পারেন। কোনোভাবেই যখন কোনো কাজ হচ্ছিল না, তখন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহিত হয়ে পড়ে হাসিনা প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডিএমপি কমিশনারের সরাসরি যোগাযোগ ছিল উল্লেখ করে তিনি বলেন, ডিএমপি প্রধান ও ডিবি প্রধান মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী চাইতেন যে কোনোভাবেই হোক আন্দোলন দমন করতে হবে। 18 জুলাই ডিএমপি কমিশনার প্রকাশ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করার নির্দেশ দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নোত্তাপোস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক, মির্জা আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত,
জাসদ নেতা হাসানুল হক ইনু ও ওয়াকার্স পার্টি নেতা রাশেদ খান মেনন মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার আন্দোলনকে নির্মূল করার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ এবং উস্কানি দিতেন। দেশব্যাপী এত অধিক সংখ্যার মানুষ মারা যাওয়ার পরেও তারা তাদের উস্কানি বন্ধ করেননি কিংবা প্রধানমন্ত্রীকে থামতে বলেননি। 17 জুলাই ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর নৃশংস হামলা করে, সেখানে পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি উল্লেখ করে তিনি বলেন, মূলত ডিএমপি কমিশনারের নির্দেশে পুলিশ কাজ করে। ছাত্রলীগকে ওবায়দুল কাদের, নানকসহ কিছু নেতা লেলিয়ে দেন। সরকারকে বিপথে পরিচালিত করে ও আন্দোলনকে কঠোরভাবে দমন করার জন্য আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ অফিসার সবাই আগ্রহী ছিলেন। ওবায়দুল কাদের আগ্রাসী বক্তব্য দেন। তার বক্তব্যের ফলে ছাত্রলীগ ও যুবলীগ ব্যাপকভাবে সক্রিয় হয়ে যায়। ওবায়দুল কাদের ও নানক ছাত্রলীগ যুবলীগকে নির্দেশনা দিতেন। এসবেও কাজ না হয় তারা শেষ রক্ষার চেষ্টা করেন। 4 আগস্ট সকাল 11টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন মামুন। তিনি জানান, সেখানে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধান ও নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন দমন করার বিষয়ে আলোচনা হয়। পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গোয়েন্দা প্রতিবেদন জানায় যে আন্দোলন গুরুতর পর্যায়ে চলে গেছে, তা দমন করা প্রয়োজন। সরকারের পরিবর্তন বা পতন নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে। সরকার তার দুর্বলতা শুনতে প্রস্তুত ছিল না। এই মিটিং চলাকালে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে থাকে ও বিভিন্নভাবে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়। তিনি বলেন, রাতে হঠাৎ প্রধানমন্ত্রী গণভবনে বৈঠক ডাকেন। গণভবনে রাত 10টার দিকে বৈঠক হয়। প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, র্যাব প্রধান উপস্থিত ছিলেন। এসবি প্রধান মনিরুল বাহিরে বসেছিলেন। জেনারেল মুজিব উপস্থিত ছিলেন। ডিজিএফআই প্রধান বাহিরে ছিলেন। খোলামেলা কথা হয়। কিভাবে 5 আগস্টের আন্দোলন ও গণজমায়েত দমন করা যায় তা নিয়ে কথা হয়। ফোর্স মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠক প্রায় 30 থেকে 40 মিনিট হয়। বৈঠক শেষে আমরা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে চলে যাই। 3 বাহিনীর প্রধান, মেজর জেনারেল মুজিব, র্যাব প্রধান, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার ও আমি ছিলাম। আবদুল্লাহ আল মামুন বলেন, সেখানে ফোর্স মোতায়েন নিয়ে কথা হয়। বৈঠক প্রায় রাত 12:30টায় শেষ হয়। বৈঠকে ঢাকা শহর, ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। পুলিশ সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে সিদ্ধান্ত হয়। পরদিন 5 আগস্ট সকাল 10টা পর্যন্ত ঢাকার ভেতরে আমাদের শক্ত অবস্থান ছিল। ঢাকার প্রবেশমুখে উত্তরা যাত্রাবাড়ি এলাকায় লাখ লাখ মানুষ জড়ো হয়। আমি তখন পুলিশ সদর দপ্তরে অবস্থান করি। ডিএমপি কমিশনার সহ ঢাকার গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন। সেখান থেকে তারা নির্দেশনা দেন। সকাল 11টার দিকে উত্তরা থেকে লাখ লাখ লোক ঢাকার ভেতরে আসতে শুরু করেন। তখন জানতে পারি যে সেনাবাহিনী বাধা দেয়নি। সেনাবাহিনীর মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্স আন্দোলনের পক্ষে অবস্থান গ্রহণ করেন। তিনি বলেন, দুপুর 1টার দিকে ঢাকার ভেতরে মানুষ রাস্তায় নেমে আসে। পিএমও থেকে আমাদের বলা হয় মহাখালী এলাকায় জনস্রোত আটকাতে। আমি দুপুর 12:30 থেকে 1টার মধ্যে বুঝতে পারি যে সরকার পতন হবে, প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেবেন। এটা আমি এসবির মাধ্যমে জানতে পারি। তিনি ভারত যাবেন কিনা তা জানতে পারি। সেনাবাহিনী তা জানায়নি। বিকেলে জানতে পারি পুলিশ অফিসারদের নেওয়ার জন্য পুলিশ সদর দফতরে হেলিকপ্টার আসবে। আমি ওই হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দরে যাই এবং সেখান থেকে সেনাবাহিনীর অফিসার্স মেসে আশ্রয় গ্রহণ করি। সুপ্রিয় দর্শক, এতদিনে অবশেষে জুলাইয়ের ভেতরের খবর বেরিয়ে এলো। এরপরও কি আওয়ামী কর্মীরা তাদের আফা হাসিনাকে নির্দোষ বলতে চাইবেন? কমেন্টে জানিয়ে দিন সেই কর্মীদের নিয়ে আপনার যে কোনো মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।